এরপরে তোমাদের যেগুলো রয়েছে ওই উষ্ণতার যে পরিবর্তন, উষ্ণতার প্রসর, এখানে জাস্ট শর্ট কোশ্চেনের আকারে মনে রাখতে হবে যে উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি কোথায় আর কম কোথায়। দুটো কোশ্চেন হতে পারে। কোন অঞ্চলে উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি? যদি বেশি বলি কোথায় হবে? কোথায়? মরু অঞ্চলে। উষ্ণতার প্রসর বেশি মরু অঞ্চলে, মরু। আর কম কোথায়? নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসর সবচেয়ে কম। ঠিক আছে, তো মরু অঞ্চলে উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি। যদি রাজস্থানের মরুভূমি দেখা যায় 50 ডিগ্রি দিনের বেলা, রাত্রেবেলা 5 ডিগ্রিতে পৌঁছে যায়। ঠিক আছে, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে প্রত্যেক দিন যদি দেখা যায় বা সারা বছর কোনো ঋতু পরিবর্তন হয় না, গড়ে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে। বুঝা গেল? শুধু এই উষ্ণতার প্রসরটা। আর দিনের দিনের কোন সময়ে উষ্ণতার তাপমাত্রা সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম বলতে পারবে? দুপুর 2টোর সময় 12টা। বেশি আর দুটোর 4টের সময় সময় দিনের কম। তাপমাত্রা সবচেয়ে বেশি, দুটোর সময় তাপমাত্রা সবচেয়ে কম 4টে থেকে 5টার মধ্যে। এবারে আমাদের যে ক্লাইমেটোলজিক্যাল ডিপার্টমেন্ট বা যেটাকে বলা হয় মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এই যে যারা ওয়েদার অফিসে কাজ করেন, যারা ওয়েদার রিপোর্ট দেন যে আজকের সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা, এটা মেজারমেন্ট হয়ে থাকে। সর্বনিম্ন তাপমাত্রা মেজারমেন্ট হয় সকাল 8টার সময়, আর সর্বোচ্চ তাপমাত্রা মেজারমেন্ট হয় বিকেল 4টার সময়। ঠিক আছে, তাহলে উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস রয়েছে, কোশ্চেনটা এখান থেকে একটু ঘুরিয়ে আসতে শুরু করেছে। কারণ এখন যে মাধ্যমিকের প্রশ্ন হচ্ছে, এখন মাধ্যমিকের প্রশ্নে একটু আদ্রু কোশ্চেন এদিক ওদিক করে ঘুরাচ্ছে। তো সেই বিষয়টা মনে রাখো। প্রশ্ন এখান থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ হিসেবে অক্ষাংশ ও উচ্চতার গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, অনলি তোমাকে দুটো পয়েন্ট চাইবে, অক্ষাংশ ও উচ্চতার গুরুত্ব আলোচনা করো। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ হিসেবে অক্ষাংশ উচ্চতার গুরুত্ব। এবারে তোমাকে কিন্তু এখানে 1000 পয়েন্ট ডিসকাস করলে হবে না, কারণ অক্ষাংশের জন্য 2.5 মার্ক, উচ্চতার জন্য 2.5 মার্ক, টোটাল 5 নাম্বারের প্রশ্ন এটা। ক্লিয়ার? বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। এবারে এখানে ফ্যাক্ট হচ্ছে কি, এই অক্ষাংশ লিখতে যে যাবে, লেখার জন্য 2, আর এখানে যে ডায়াগ্রামটা আঁকবে, যে ছবিটা আঁকবে, তার জন্য 0.5 হলো। উচ্চতার পয়েন্টেরও সেম, 2 যুক্ত 0.5, অর্থাৎ হাফ নাম্বার। এটা কিন্তু ছবির জন্য বরাদ্দ রয়েছে। ছবি যদি না আঁকো তাহলে হাফ নাম্বার চলে যাবে, তোমার কিচ্ছু বলার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। ঠিক আছে, মনে রাখবে এটা। এবারে একটু এইটাই জাস্ট একটু ডিসকাস করে দিই। দেখো কিভাবে লিখলে এখানে 2 এর 2 মানে 2.5 5 আমি পাবো। তো অক্ষাংশ উচ্চতার ভিত্তি করে এখানে দেখবে বইতে তোমাদের যে আনসারটা লেখা রয়েছে খুব সুন্দরভাবে লেখা রয়েছে, জাস্ট ওটাকে না ভালো করে পড়বে। পড়ে যেভাবে পয়েন্টের মতো করে রয়েছে, যে প্রথমে তোমাকে অক্ষাংশের উপর ভিত্তি করে, অক্ষাংশ যদি পয়েন্টটা আমি ধরি, ইন্ট্রোডাক্টরি পার্ট বা যেটা বলো একটা, যে অক্ষাংশের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলে উষ্ণতা নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরুর দিকে আমরা যাব তত কি হবে? টেম্পারেচার কমতে থাকবে। নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরুর দিকে যাব তত টেম্পারেচার কি হবে? ডিক্রিজ করবে। আর সব থেকে বেশি তাপমাত্রা কোথায় বিরাজ করবে? নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি তাপমাত্রা বিরাজ করে। ঠিক আছে, এবারে কত, এটা তো গেল তাপমাত্রাটা কত থাকে প্রতি ডিগ্রিতে 0.28 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা হ্রাস পেয়ে যাচ্ছে। এবারে উদাহরণের সাপেক্ষে, একটা উদাহরণের সাপেক্ষে তুলে ধরবে কোথায় তাপমাত্রা কত,
কার সাপেক্ষে, কোনো দুটো তিনটে প্লেসের উপরে বেস করে উদাহরণ দিয়ে দিলে। এবারে হচ্ছে তোমাকে কারণটা দিতে হবে যে কেন। দুটো কারণ কাজ করে প্রধানত। একটা হচ্ছে দিন রাত্রের দৈর্ঘ্য, যেখানে দিন রাত্রি, দিন এবং রাত্রি দৈর্ঘ্যের পার্থক্য রয়েছে, ঠিক আছে, সেখানে তো অলরেডি তাপমাত্রার পার্থক্য ঘটবেই। অর্থাৎ দিনের দৈর্ঘ্য দেখা গেল 14 ঘন্টা, রাতের দৈর্ঘ্য 10 ঘন্টা, কারণ 24 ঘন্টা তো আর ক্রস করে যাবে না। তাহলে দিন রাত্রের দৈর্ঘ্যের পার্থক্য, যেখানে দিনের দৈর্ঘ্য 14 ঘন্টা, স্বাভাবিকভাবে সেখানে উষ্ণতা অনেক বেশি। আবার যেখানে রাতের দৈর্ঘ্য 14 ঘন্টা, সেখানে স্বাভাবিকভাবে উষ্ণতা অনেক কম। তো দিন রাত্রির দৈর্ঘ্যের উপর ভিত্তি করে এই তাপমাত্রার ফ্যাক্টরটা কাজ করে বা অক্ষাংশগত তাপমাত্রার পরিবর্তনটা ঘটে। এটাকে ভালো করে প্রেজেন্ট করবে, লিখবে। তারপরে আর কি না, সূর্যরশ্মির পতন কোণ। তোমরা প্রত্যেকেই জানো নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে। নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরুর দিকে যাব, উত্তর মেরু, দক্ষিণ মেরু, যত আমরা যাব, তত কি হবে, তাপমাত্রার পরিবর্তন ঘটবে। তাপমাত্রা ধীরে মানে সূর্যের ওই তির্যক রশ্মির কারণে। মেরু অঞ্চলে তো 6 মাস দিন 6 মাস রাত্রি বিরাজ করে, সেই জন্য মেরু অঞ্চলে আমরা দেখতেই পাই সারা বছর বরফে ঢাকা থাকে। ঠিক আছে, তো এই বিষয়ে এটা অক্ষাংশের উপর বেস করে রয়েছে। অক্ষাংশের ইংলিশ কি হবে? ল্যাটিটিউড। আচ্ছা, এবারে হচ্ছে উচ্চতা। উচ্চতার উপর বেস করে যেটা রয়েছে অল্টিটিউড, যেটা সেটা হচ্ছে কি না, আমরা প্রত্যেকে জানি এই যে ফ্যাক্টরটা, যে বায়ুমণ্ডলে উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয়, তাপমাত্রা কমে যায়। যত উচ্চতা বাড়বে তাপমাত্রা তত হ্রাস পাবে। কত সেটা না, প্রতি কিমিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিক্রিজ করে পার কিমি। ঠিক আছে, এই কারণে সেখানে একটু ভালো করে লিখলে, দিয়ে উদাহরণ দিবে যে দীঘাতে, আমাদের পশ্চিমবঙ্গেরই যদি কথা বলি বা ভারতের ক্ষেত্রে পুরী বা দীঘাকে তুলে ধরবে, সমুদ্র সমতল এলাকা। তো সমুদ্র সমতলে এখানে টেম্পারেচার দেখা গেল 20 ডিগ্রি সেলসিয়াস, যে দীঘাতে টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমরা যদি এভারেস্টের উপরে যাই, মাউন্ট এভারেস্টের চরম সীমা যেটা হচ্ছে 9 কিমি, তুমি দেখো এখানে যদি 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়, ওটা 9 কিমি। এখানে এটা তো 0 ডিগ্রি, পুরো জিরো অল্টিটিউড, মানে সমুদ্র সমতল। এটা যদি আমি ধরি, এটা হচ্ছে অল্টিটিউড কি, জিরো, সমুদ্র সমতল, তাই না? তো 9 কিমি, প্রতি কিমিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস হলে টেম্পারেচার কত কমবে, হিসেব মতো না 9×6 = 54। 57.4 ডিগ্রি সেলসিয়াস কত, আমার কথা। কত বলো? 57.5 ডিগ্রি আমার কথা। 57.5 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে 20 ডিগ্রি মাইনাস করে দাও, কারণ এখানে টেম্পারেচার 20 রয়েছে। তো আমি 20 ডিগ্রি মাইনাস করে দিলাম, তাহলে কত হচ্ছে, 37.5 ডিগ্রি। তার মানে মাউন্ট এভারেস্টের টেম্পারেচার এখানে যদি 20 ডিগ্রি হয়, মাউন্ট এভারেস্টের টেম্পারেচার অ্যাপ্রক্স, সবসময় অ্যাপ্রক্স বলবে, অ্যাপ্রক্স কত হচ্ছে, গড়ে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস মাইনাস। এটা তো নর্মাল ক্যালকুলেশন বলছে। আরো ওয়েদারের বিভিন্ন ফেনোমেনন গুলো কাজ করছে, যার কারণে আরো বেশি টেম্পারেচার ডিক্রিজ করতেই পারে, বা টেম্পারেচার একটু বেশি হতে পারে, কমও হতে পারে, কারণ অন্যান্য ফেনোমেনন গুলো কাজ করছে। সো একটা এভারেজ হিসাব বলছে যে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে ডিক্রিজ করলে তাহলে এভারেস্টের চূড়াতে টেম্পারেচারটা এটা দাঁড়ায়, আর দীঘাতে টেম্পারেচারটা দাঁড়াচ্ছে এটা। বোঝা গেল? এটা তো লিখলেই, এর সাথে সাথে আরো একটা জিনিস তুলতে হবে, সেটা হচ্ছে কি বলতো, বৈপরীত্য উষ্ণতা, ইনভার্স টেম্পারেচার। আমরা জানি ইনভার্স টেম্পারেচারও দেখা যায় কোথায়, পর্বতে। ইনভার্স টেম্পারেচারও পার্বত্য অঞ্চলে আমরা দেখতে পাবো, অন্য কোথাও দেখতে পাবো না, তাই না? ঠিক আছে, পার্বত্য অঞ্চলে কি হয়, সূর্যের আলো পড়ছে, পর্বতের চূড়ায় পড়ছে, উপত্যকায় পড়ছে, দিনের বেলা উপত্যকা বেশি গরম হয়ে যাচ্ছে, সরি, চূড়ো পর্বতের যে শৈলশিরা গুলো রয়েছে সেটা বেশি তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে গেল, এখানে লো প্রেসার ক্রিয়েট করলো, কিন্তু উপত্যকা তাড়াতাড়ি উত্তপ্ত হচ্ছে না, ফলে এটা হাই প্রেসার ক্রিয়েট করলো। বায়ু সব সময়ের জন্য হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাচ্ছে।
স্যার গ্র্যাভিটিও তো টানছে। হ্যাঁ বলো। স্যার গ্র্যাভিটি তো হাই প্রেশারের বাইকে নিচের দিকে টানছে তাহলে। এখানে হাই প্রেশার লো প্রেশার এটা তো বায়ু, ঠিক আছে? বায়ুর সঙ্গে গ্র্যাভিটি মিলিয়ে দিও না, পুরো মাথা পুরো ঘেঁটে হয়ে যাবে। প্রত্যেকটা থিওরিটিক্যাল পার্ট আলাদা, বুঝতে পারলে তো? স্যার আমার তো শীতল বায়ু নিচের দিকেই থাকে। শীতল বায়ু এটা হাই প্রেশার ক্রিয়েট করছে স্বাভাবিকভাবে। এখানে টেম্পারেচার লো, সরি টেম্পারেচার তুলনামূলকভাবে এখানে টেম্পারেচার লো হবে, কম, তাপমাত্রা এই জায়গাতে কম। আর সূর্যের আলোর উপর বেস করে দিনের বেলা তাপমাত্রা এখানে বেশি, ঠিক আছে? গ্র্যাভিটি ফ্যাভিটি ভুলে যাও, গ্র্যাভিটি ফ্যাভিটি টেনো না এখানে, ওকে? আর ফলে এখানে হাই প্রেশার ক্রিয়েট করছে, বায়ু ভারী, স্বাভাবিকভাবে হাই প্রেশার মানে বায়ু ভারী, ঠিক আছে? কিন্তু এখানে লো প্রেশার রয়েছে। তো ওই যে হাই প্রেশার যুক্ত অঞ্চল থেকে পর্বতের গা বেয়ে বায়ু কি করবে, পর্বতের চূড়ার দিকে যাবে, অর্থাৎ পর্বত উপত্যকা ধরে বায়ুটা ধীরে 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 উপরের দিকে যাবে। তো যত, এটা তো শীতল, এই বায়ুটা টেম্পারেচার তুলনামূলকভাবে এখানের থেকে কম, সুতরাং এই বায়ুটা আমি ধরছি, জাস্ট ধরছি, এই বায়ুটার টেম্পারেচার দেখা গেল 15 ডিগ্রি সেলসিয়াস বা 10 ডিগ্রি সেলসিয়াস ধরে নিচ্ছি। এই বায়ুটা যত উপরের দিকে উঠছে টেম্পারেচার তত বাড়ছে, ওই বায়ুর তাপমাত্রা তত বেড়ে যাচ্ছে, পর্বতের চূড়ায় গিয়ে ওর টেম্পারেচার ধরো দাঁড়িয়ে গেছে দেখা গেল 15 ডিগ্রি সেলসিয়াস, বোঝা গেল? অর্থাৎ সাধারণ থিওরি অনুযায়ী বা সাধারণ ধারণা অনুযায়ী নর্মাল ল্যাপস রেট, যেটা নর্মাল ল্যাপস রেট অনুযায়ী আমরা কি দেখি, যে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। কিন্তু পার্বত্য অঞ্চলে দেখা যায় যে উচ্চতা বাড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইনভার্স টেম্পারেচার বা বৈপরীত্য উত্তাপ। এটাও কিন্তু উচ্চতার ফ্যাক্টর হিসেবে তোমাকে লিখতে হবে। এবারে আমি প্রশ্ন বলছি, ঠিক আছে? এবারে বিষয়টা হচ্ছে যে এই যে নর্মাল ল্যাপস রেট, এই নর্মাল ল্যাপস রেট হচ্ছে সারা পৃথিবীর সাপেক্ষে, ঠিক আছে? পুরো ওয়ার্ল্ড বেসিসে পৃথিবীর সাপেক্ষে কাজ করে। কিন্তু ইনভার্স টেম্পারেচার কিছু কিছু প্লেসেস, ছোট ছোট অঞ্চলের উপরে বেস করে এই সমস্যাটা দেখা যায়। এই নয় যে এটা পৃথিবীর উপরে কাজ করবে, এটা সব জায়গাতে কাজ করবে না। এই পর্বতের এখানে এরকম কাজ করছে, কিছুটা দূরে নর্মাল অবস্থা কাজ করতে পারে। সো ছোট ছোট এরিয়া বেসিসে, ছোট ছোট জায়গা বেসিসে এই ইনভার্স টেম্পারেচার দেখতে পাওয়া যায়। মেনলি পার্বত্য অঞ্চলে, যেখানে কন্ডিশন অনেক আছে, ইনভার্স টেম্পারেচার সব জায়গায় নয়। পার্বত্য অঞ্চলে যেখানে পর্বতের ওই শৈলশিরা উপত্যকা এরকম অবস্থান, সেই সমস্ত অঞ্চলে কিছু কিছু ক্ষেত্রে ইনভার্স টেম্পারেচার দেখতে পাওয়া যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই জায়গাগুলোতে দেখবে শীতকালে দেখবে ভূপৃষ্ঠ বরাবর কুয়াশা দেখতে পাওয়া যায়। সকালবেলা ঘুম থেকে 6টার সময় উঠেছো, চারিদিকে দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ভর্তি। স্যার কুয়াশাও এখনো দেখা যায়। ইনভার্স টেম্পারেচারের জন্য। হ্যাঁ বলো, কি বলছো? স্যার এখনো তো দেখা যায়। হ্যাঁ, মাঝে মাঝে শিশির এখন পড়ছে, তো মাঝে যেটা মাঝে। দেখা যায় ওটা কুয়াশা নয়, ওটা ধোঁয়াশা তো। এটা অ্যাকচুয়ালি বর্তমানে যেটা হয়ে থাকে, এক প্রকার বলতে পারো এটা পুরোটা ধোঁয়াশা। কুয়াশার সঙ্গে বিভিন্ন গ্যাস, ধূলিকণা, ধোঁয়া মিশে গিয়ে আরো বেশি কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দেয়, ঠিক আছে?